সেকশনের সিআর কে? হ্যালো, শুনতে পাচ্ছ না? জি স্যার, শোনা যাচ্ছে। সিআর কে? কত রোল ওর? স্যার সিআর রোল 2 আছে, আরেকজন। আসসালামু আলাইকুম স্যার। ও তো মনে হয় একটা সিআর নাকি? স্যার আমি হিমু স্যার। হ্যাঁ, তুমি আমাকে কল দিছিলে মনে হয়। জি স্যার, ফোন দিছিলাম একদিন। কালকে কল দিছিলা কে? ওই যে খুলনার সাদা সোনাডাঙ্গা। ফোন দিছিল স্যার আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। তোমার নাম কি জানি? স্যার, আমার নাম সাদাব। সাদাব, ও আচ্ছা। স্যার ওই দিন মেল শো করে নাই, আজকেও কি সেম প্রবলেম স্যার? মেইল বলতে? স্যার 102 স্যার মেইলটা শো করে নাই, দেখালেন স্যার। এটা কি আবার সমস্যা করছে? কালকেরটা আমি গতদিন একটা দেখি নাই, আজকে দেখবো। প্রতি সপ্তাহে একবার করে নেই তো। আচ্ছা স্যার। তোমরা হচ্ছে চেষ্টা করো মেইল দিয়ে লগ ইন করার। জি স্যার। হচ্ছে তোমরা কি প্রত্যেকটা ক্লাসের আগে টিচারদেরকে ফোন দিয়ে কনফার্ম টিচাররা? জি স্যার, সরি স্যার, আমরা যে পিসিটা সমস্যা করতেছে একটু। জি স্যার, মোটামুটি আমরা আগের দিন সব স্যারদেরই মনে করাই দিই একবার যে কালকে স্যার ক্লাস আছে আপনার এতটা থেকে এতটা। তো এইভাবে তোমরা যদি কল দাও তাহলে তোমাদের ইয়া হয় না, সমস্যা হয় না? স্যার সমস্যা হয় না স্যার, মোটামুটি 1 বছর 2 বছর হয়ে যাচ্ছে স্যার, এভাবেই তো করি আমরা। কারণ স্যার জামাল স্যার, তারপরে আর সিনিয়র স্যারদের অনেক মিটিং থাকে স্যার, তো স্যারদের অনেকে মনে রাখে না তো যে ক্লাস আছে, এই জন্য একটু জানাই দিতে বলছিল স্যার। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমার ক্ষেত্রে এটা করার দরকার নাই, তোমাদেরকে আমি জানাই দেবো। আর যদি তোমরা নিজেরা কোনো রিসিভ করতে চাও তখন ফোন দিবা, বুঝছো? কারণ তোমাদের সিআরদের তো আর, তোমরা কি বেতন ভাতা দাও নাকি? তারা এই যে প্রত্যেকটা স্যারকে যদি একবার করে কল দিতে চায়, আবার শিডিউল চেঞ্জ করার জন্য তখন আবার কল দিতে হবে। এগুলো ঝামেলা না, এত ঝামেলায় যাওয়ার দরকার নেই, বিশেষ করে আমার ক্ষেত্রে আর কি। ঠিক আছে স্যার। আর নিতে না পারলে ক্লাস আমি নিজে থেকেই জানাই দেবো। যেমন কালকে সিআর ফোন দিছে যে তোমাদের হচ্ছে একটা ক্লাস আমি এক্সট্রা নিতে চাইছিলাম, ওটা 2:30টায়। তো ও বললো যে স্যার 2:30টায় সমস্যা, তাহলে এই ক্লাসের পরে নেওয়া যায় কিনা। এটা ঠিক আছে, রিশিডিউল করতে চাইলে তখন ফোন দিবা। তাহলে আমরা 86 জন আসছে। তোমাদের একজনকে আমি কো হোস্ট বানাবো। কাকে কো হোস্ট বানানো যায়? ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা বাদ দাও, আমরা টপিকে চলে যাই আজকে। দিতে পারেন স্যার কোর্স। এখানে অপশনটা কোথায় কোস্ট বানানোর? না, রেকর্ড করার দরকার নেই, রেকর্ড আমি করবো, ওইটা সমস্যা নেই। জাস্ট মিউট করার প্রয়োজন হলে কাউকে তুমি হচ্ছে, আমি ক্লাস চলাকালীন সময় তো করতে পারি না, তুমি করে দিবা আর কি। ওই মোরে, আচ্ছা এখানে তো ডিসলাইক, লাইক, ক্লাস। স্যার পার্টিসিপেন্টসে গিয়ে ওর নামের পাশে 3টা ডট আছে, ওইখানে পাবেন স্যার মেক কোর্স। সমস্যা হচ্ছে 11 রুম থাকতেছে না, ইয়ে হয়ে যাচ্ছে আগে পিছনে। আচ্ছা বাদ দাও, ওটার পরে দেখবো আমি। আজকে তোমাদেরকে পড়ানোর কথা চ্যাপ্টার 3। আমি কোন কোশ্চেন করলে সিআর বা যারা দুই একজন একটু ইয়া করিও, রেসপন্স দিও, তা না হলে বুঝতে পারি না। জি স্যার। তোমরা তো কম বেশি সবাই সলিডওয়ার্কস ইউজ করো, তাই না? জি স্যার। আজকে আমি একটা প্রবলেম তোমাদের সলিডওয়ার্কস এ দেখাবো পরে। এই সুষময় বড়ুয়া, স্লাইডটা দেখতে পাচ্ছ? ওকে, আমরা আজকে যাচ্ছি হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড স্ট্রেস, এখান থেকে শুরু করব। তো এগুলো তোমরা মোটামুটি জানো, পিওর টেনশন, পিওর কম্প্রেশন কোনটাকে কি বলে। তো এরকম যে একটা ফোর্সটা জাস্ট এখানে, যেমন এই ফিগারে যেটা দেখা যাচ্ছে, এটা কি কম্প্রেশন নাকি টেনশন? কম্প্রেশন। দেখো এই যে অ্যাপ্লাইড ফোর্সটা এইটা, আর হচ্ছে এই যে বডিটা রেজিস্ট করতেছে এটা উপরের দিকে। তো অ্যাপ্লাইড ফোর্সটা হচ্ছে এখানে দেখো কম্প্রেস করতে যাচ্ছে এটাকে, সো এটা হচ্ছে কম্প্রেশনের। সো এরকম টেনশনও হতে পারে, টেনশন হলে উপরের দিকে হবে। এক্ষেত্রে স্ট্রেসের ফর্মুলা হচ্ছে সিম্পলি এফ বাই এ। এফ হচ্ছে এই ফোর্সটা, আর এ হচ্ছে এরিয়াটা, এটা তোমরা জানো। তারপর ডিরেক্ট শেয়ার যখন বলি আমরা, তখন কিরকম শেয়ার ফোর্স যখন চলে আসে, তখন হচ্ছে এই সারফেসের সাথে এই ফোর্সের যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে 0 ডিগ্রি। আগে যেমন ছিল এখানে কি বলে, সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এখানে তেমন প্যারালালি যখন থাকবে ফোর্সটা সারফেসের ক্রস সেকশনের সাথে, তখন এটা হচ্ছে ডিরেক্ট শেয়ার। তো এর এই দুটা তো বোঝো তোমরা আগে, এটা তো সিম্পল 9-10 থেকে, সরি 11-12 থেকে পড়ে এসেছে। এরপরে আসো নরমাল স্ট্রেস ফর বিম ইন বেন্ডিং। বেন্ডিং এর ক্ষেত্রে নরমাল স্ট্রেসের ফর্মুলা এটা তোমরা পড়ে আসছো, এটা এসএমএ পড়ছো তোমরা। সো একটা বিমকে যখন আমরা বেন্ড করি, বেন্ড শুধু মোমেন্ট দিয়ে করা যায় তাই না, এটা একটা ফোর্সের কারণে বেন্ড হতে পারে, যে কোনো একটা ফোর্সের কারণে এটা বেন্ড হয়ে যেতে পারে। তো বেন্ড হয়ে গেলে সেক্ষেত্রে এর বেন্ডিং এর কারণে নরমাল স্ট্রেসটা কি হবে,
যেমন ধরো এই যে একটা বিম এখানে দেখা যাচ্ছে, এটাকে এইভাবে বেন্ড করতেছি আমরা। দেখো মোমেন্টটা দেখো কিভাবে বেন্ড করা হচ্ছে। তো এখানে উপরের সারফেসে কি থাকবে, কম্প্রেশন নাকি টেনশন? কম্প্রেশন স্যার। আর নিচের সারফেসে থাকবে এখানে টেনশন। টেনশন। তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি নরমাল স্ট্রেস, তাই না? এই জন্য বলেছে নরমাল স্ট্রেসেস ফর বিম ইন বেন্ডিং। তো বেন্ডিং এর ক্ষেত্রে নরমাল স্ট্রেসটা এই কনফিগারেশনের জন্য উপরে হচ্ছে কম্প্রেশন, নিচে হচ্ছে টেনশন। এই দেখো কম্প্রেশন, টেনশন, এটা জাস্ট গ্রাফিক্যালি দেখানো হচ্ছে। তো এর মিডল যে ইয়াটা থাকে, সেন্ট্রয়েডাল যে অ্যাক্সিসটা থাকে, এইটাকে বলা হয় নিউট্রাল অ্যাক্সিস বা নিউট্রাল অ্যাক্সিস, সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, একই কথা। সেন্ট্রয়েডাল অ্যাক্সিসে কোনো ধরনের স্ট্রেস থাকবে না, মানে কোনো ধরনের নরমাল স্ট্রেস থাকবে না, ঠিক আছে? এখানে কোনো নরমাল স্ট্রেস থাকবে না। এটা হচ্ছে এই জন্য বলা হয় নিউট্রাল অ্যাক্সিস। এ থেকে যত উপরে যাব কম্প্রেসিভ স্ট্রেসটা বাড়তে থাকবে, আর যত নিচে যাব টেনসাইল স্ট্রেসটা বাড়তে থাকবে। তাহলে আমি যদি বলি এই বিমটা হচ্ছে একটা, ধরো তোমাকে বলা হলো ব্রিটল ম্যাটেরিয়ালের তৈরি, ঠিক আছে? ব্রিটল ম্যাটেরিয়ালের তৈরি বলতে এটা কিরকম হতে পারে? ধরো একটা কংক্রিট বিমের কথাই যদি তোমাকে আমি বলি সিম্পলি, তাহলে সেক্ষেত্রে এটার উইকনেস কি নিচের দিকে থাকবে নাকি উপরের দিকে থাকবে অ্যাজ এ ব্রিটল ম্যাটেরিয়াল? কি হলো স্যার আবার একটু বলেন স্যার। হ্যাঁ বলতেছি, যদি এটা ব্রিটল ম্যাটেরিয়াল হয়, ব্রিটল ম্যাটেরিয়াল কি কম্প্রেশনে উইক নাকি টেনশনে উইক? টেনশনে স্যার। সো এইভাবে যদি আমি কখনো মোমেন্ট অ্যাপ্লাই করি কোনো বিমে, এটা যদি ব্রিটল ম্যাটেরিয়াল হয়, তাহলে ফেল করলে কোনো নিচের সারফেস থেকে ফেল করা শুরু হবে, কারণ নিচে টেনশন আছে আর উপরে কম্প্রেশন, যদি আমি এইভাবে মোমেন্ট অ্যাপ্লাই করি। সো এই স্ট্রেসটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? সিগমা। এটাকে এক্স সিগমা এক্স লেখা হচ্ছে কারণ এটা এক্স অ্যাক্সিস বরাবর নরমাল স্ট্রেস, এটা এক্স অ্যাক্সিস বরাবর নরমাল স্ট্রেস হওয়ার কারণে এটাকে বলা হচ্ছে সিগমা এক্স। এটার ফর্মুলাটা কি? my ডিভাইডেড আই, তোমরা পড়ছিলা এমসি ওভার আই, এমসি বাই আই পড়ছিলা, মনে আছে কি? কি হলো? জি স্যার মনে আছে। এমসি বাই আই ছিল। তো ওয়াই বলতে বোঝাচ্ছি অ্যাকচুয়ালি এই অ্যাক্সিস থেকে যত উপরে যাব তত ওয়াই। যেহেতু পজিটিভ ডিরেকশনে গেলে কম্প্রেশন পাচ্ছি আর নেগেটিভ ডিরেকশনে গেলে টেনশন পাচ্ছি, এই জন্য এখানে মাইনাস। সো পজিটিভে গেলে আমি পাচ্ছি কম্প্রেশন, কম্প্রেশন আসতে গেলে এটাকে আসতে হবে মাইনাস, এই জন্য মাইনাস। আর নিচেতে গেলে ওয়াই নেগেটিভ হয়ে যাবে, ওয়াই নেগেটিভ হয়ে গেলে এম ওয়াই, সো আলটিমেটলি এটা পজিটিভ হবে, পজিটিভ মিন টেনশন। এম বলতে এখানে অ্যাপ্লাইড মোমেন্ট, এই যে মোমেন্টটা আমি দিলাম সেটা। আই হচ্ছে সেকেন্ড এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া। এই যে বিমটা আছে, এই বিমের যে ক্রস সেকশন আছে, এই ক্রস সেকশনের সেকেন্ড এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, বা এটাকে সিম্পলি এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া বলা হয়। ম্যাক্সিমামটা কোথায় হবে? অবভিয়াসলি ওয়াই যেখানে সবচেয়ে বেশি হবে, মানে হচ্ছে এই সারফেস থেকে সবচেয়ে উপরে, মানে উপরের সারফেসে এখানে সবচেয়ে বেশি কম্প্রেশন পাওয়া যাবে, আর সবচেয়ে নিচে এখানে সবচেয়ে বেশি টেনশন পাওয়া যাবে। এজন্য ম্যাক্সিমাম হচ্ছে এমসি ওভার আই। এটা পড়ছিলা তোমরা, মনে পড়তেছে না? জি স্যার পড়ছি। পড়ছো এটা। তো এই স্লাইডে কারো কোনো কোশ্চেন আছে? এই পুরো স্লাইডটার ভিতর কোনো যদি কনফিউশন ক্রিয়েট হয় আমাকে বলতে পারো, আমি ক্লিয়ার করে দিচ্ছি এখন। না স্যার। পরের স্লাইডে যাই। পরের স্লাইডে ওই আগের যে থিওরিটা পড়ানো হলো ওইটা একটা ম্যাথ আছে, ঠিক আছে? আচ্ছা ম্যাথটা তোমরা দেখতে পাচ্ছ কিনা? এক্সাম্পল 3.6 এর একটা ম্যাথ দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। হ্যাঁ, এখানে বলা আছে as shown in figure, এই ফিগারে যেভাবে দেখানো আছে, বিম আছে একটা ওসি, এই বিমটার নাম হচ্ছে এই যে ও থেকে সি পর্যন্ত, এটা তো এই জন্য এটাকে বলা হচ্ছে ওসি। তো এটা কি ধরনের বিম? সিম্পলি সাপোর্টেড নাকি ক্যান্টিলিভার নাকি অন্য কিছু?
ক্যান্টিলিভার। ক্যান্টিলিভার, তো এই সাইডটা হচ্ছে ফিক্সড করা আছে। তো বলা আছে OC is loaded in the XY plane by uniform load of 50 lbf per inch। মানে এই XY প্লেনে একটা লোড আছে, এই লোডটা হচ্ছে 50 পাউন্ড পার ইঞ্চ। মানে এটা একটা ডিস্ট্রিবিউটেড লোড, ঠিক আছে, ডিস্ট্রিবিউটেড লোড। এটা কত? 50 lb পার ইঞ্চ। এবার বলা আছে and in the XZ plane by concentrated force 100 lbf। এই যে x আর z এই প্লেনটাতে একটা কনসেন্ট্রেটেড লোড আছে, এটা হচ্ছে 100 lb। তারপর বলছে the beam is 8 inch long, মানে এই বিমটা হচ্ছে 8 inch long। আর একটা ইনফরমেশন এখানে দেয়া আছে। সো এমনি তোমরা বেসিক্যালি সলিড মেকানিক্সে যে প্রবলেমগুলো করছিলা ওইটাতে কিন্তু একটা লোড ছিল এইভাবে। এখানে দেখো এই প্লেনে একটা লোড আছে, আবার এই পাশের প্লেন থেকে আরেকটা লোড আছে। সো এখানে কিন্তু এইটাও একটা লোড, এইটাও একটা লোড, এখানে দুইটা লোড আছে একসাথে। তো আমাকে যেটা বের করতে বলা হয়েছে, for the cross section shown determine the maximum tensile and compressive bending stress and where they act। এখানে বলা হয়েছে এই ক্রস সেকশনের জন্য determine the maximum tensile and compressive bending stress। এই দুইটা লোডের জন্য কোন একটা জায়গায় কি থাকবে? ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস থাকবে আর ম্যাক্সিমাম কম্প্রেসিভ থাকবে স্ট্রেস। তো সেই স্ট্রেসটা বের করতে হবে এবং বলছে কোথায় হবে এটাও বের করতে হবে, and where they act। এরপর বলা হয়েছে if the cross section was a solid circular rod of diameter d is equal to 1.25 inch, determine the magnitude of maximum bending stress। তো আবার ফার্দার কোশ্চেন করছে যে যদি এটা এরকম না হয়ে এটা একটা সার্কুলার ক্রস সেকশনের হইতো তাহলে এই প্রবলেমটা কিভাবে সলভ, মানে কত ম্যাগনিটিউডে পৌঁছাইতো, কিভাবে সলভ করতে হয়। তো যাই হোক, প্রথমটা করতে পারলে পরেরটা ইজিলি করতে পারবে। তো আমাকে বলো তোমরা যে ধরো এই লোডটা আছে, শুধুমাত্র উপরের ডিস্ট্রিবিউটেড লোডটা আছে, শুধুমাত্র ডিস্ট্রিবিউটেড লোডটা আছে, এই লোডটা নাই। তাহলে শুধুমাত্র ডিস্ট্রিবিউটেড লোডের জন্য সবচেয়ে বেশি টেনশন কাজ করতো কোন জায়গায়? নিচের দিকে আছে। খেয়াল করো, আমরা জানি ফর্মুলা হচ্ছে mc/i, তাই না? তো এখানে মোমেন্ট তাহলে সবচেয়ে বেশি হবে কোন জায়গায়? এই জায়গাতে নাকি এই জায়গাতে? সিতে না, এটা সবচেয়ে বেশি মোমেন্ট হবে হচ্ছে এই পয়েন্টে, ও পয়েন্টে, মানে এই সারফেসটাতে যে জায়গাটাতে লাগানো আছে, ঠিক আছে? এটা আচ্ছা, আমি এটা একটু আমরা আগে শেয়ার ফোর্স আর মোমেন্ট ডায়াগ্রামটা আঁকাইনি, তাহলে বুঝতে পারবো। ধরো এই বিমটার আমি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য মানে XY প্লেনের জন্য আমি শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকাবো, ঠিক আছে? তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? লোডটা নিতে হবে। এই যে লোডটা নিলাম, কেমন? রিঅ্যাকশন হবে কোন জায়গাতে? যে জায়গাটাতে সাপোর্ট আছে ওই জায়গাটাতে। তাহলে রিঅ্যাকশন ফোর্সটা কত হবে বলো তো? এখানে সামেশন অফ Fy ইজ ইকুয়াল টু 0 করলে মানে y অ্যাক্সিস বরাবর পজিটিভ যে ফোর্সগুলো আছে আর নিচের দিক দিয়ে মানে এই দিক বরাবর যে ফোর্সগুলো আছে নেগেটিভ আর নিচের দিক দিয়ে যে এটা পজিটিভ, দুইটা ইকুয়াল হবে। এই ফোর্স আর এই ফোর্স ইকুয়াল হতে হবে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী। তাহলে এখানে কত ফোর্স আছে? এখানে হচ্ছে 50 lb আছে প্রতি ইঞ্চিতে। তাহলে 8 ইঞ্চির জন্য কত হবে? এই যে 400। এই জন্য রিঅ্যাকশন ফোর্সটা কত? 400। এখন কথা হচ্ছে স্যার এটা তো এখানে করে দেয়া নেই, পরীক্ষায় কি আমরা করবো কিনা? পরীক্ষায় যদি তুমি এটা স্কিপ করে দাও নো প্রবলেম, আমরা ধরে নেব তোমরা এটা করতে পারো। তো রিঅ্যাকশন ফোর্স বের তুমি চাইলে আলাদাভাবে করে এখানে দেখাইতে পারো, নো প্রবলেম। 8 ইঞ্চি বলে দেয়া আছে, যে 8 ইঞ্চি। তাহলে এখানে রিঅ্যাকশন ফোর্সটা পাইলাম। আমরা জানি ক্যান্টিলিভার বিমের সাপোর্টটা হচ্ছে ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্টের বেলায় কিন্তু শুধু রিঅ্যাকশন থাকবে না, রিঅ্যাকশনের একটা মোমেন্টও থাকবে।
এটাও তোমরা পড়ছিলা, মনে আছে কি? জি স্যার। তাহলে রিয়াকশন ফোর্সটা বের করলাম, এখন রিয়াকশন মোমেন্টটা বের করতে হবে। তাহলে রিয়াকশন ফোর্সটা এইটা পাইলাম আমি হচ্ছে 400। রিয়াকশন মোমেন্টটা কিভাবে পাবো? এই যে লোডটা আছে ডিস্ট্রিবিউটেড লোড, এই লোডটা একটা নিচের দিকে মোমেন্ট দিচ্ছে, এই মোমেন্টটাকে রেজিস্ট করবে কে? এই দেয়ালটা। তাহলে দেয়ালটা কত মোমেন্ট দিবে? এ যতটুকু দেবে দেয়ালটাও ঠিক ততটুকু মোমেন্টই দেবে। তাহলে কি হবে? এটা হলো 400, যেহেতু এই টোটালটা, তাহলে অর্ধেক নিতে হবে। 400 ইন্টু 4, 400 ইন্টু 4 করলে কত হবে? এই যে 1600 এলবিএফ। এখানে ইঞ্চ লেখা হলো, এর মোমেন্ট জন্য এলবিএফ ইঞ্চ লেখা। এটা কিন্তু মাইনাস না, এটা কিন্তু ইনটু, মানে মাইনাস আকারে দেয়, কিন্তু এটা ইঞ্চ ইনটু হবে। তাহলে এই যে রিঅ্যাকশন ফোর্স এবং রিঅ্যাকশন মোমেন্টটা বের করা পারবা তো? এটা খুব ইজি একটা টাস্ক। তাহলে এবার আসি আমি শেয়ার ফোর্স ডায়াগ্রামে। শেয়ার ফোর্স ডায়াগ্রামে শুরুতে খেয়াল করো, শুরুতে ছিল এখানে 400 এলবিএফ পজিটিভ, এই যে 400 দিয়ে শুরু হয়েছে। এরপর এই ফোর্স গুলো হচ্ছে নেগেটিভ, তাই না? নেগেটিভ ডিরেকশনে, তার মানে কি হতে থাকবে? আস্তে আস্তে কমতে থাকবে, এক সময় গিয়ে এই কর্নারে গিয়ে 0 হয়ে যাবে। এটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম পাইলাম আমি। এইটার এরিয়াটা ড্র করে পরে কি পাবো আমি? শেয়ার মোমেন্ট ডায়াগ্রাম। তো শেয়ার মোমেন্ট ডায়াগ্রাম পাইতে গেলে শুরুতে দেখতে হবে আমার মোমেন্ট কত ছিল। শুরুতে মোমেন্ট ছিল হচ্ছে 1600 এলবিএফ। এটার মাইনাস হওয়ার কারণ কি? আমি আগে বলছিলাম যে ক্লকওয়াইজ হলে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে। তাহলে শুরুতে হচ্ছে মাইনাস 1600, এই যে 1600। এরপর আস্তে আস্তে এরিয়াটা দেখো, যত এদিকে যাবে, যেহেতু এরিয়াটা এখানে পজিটিভলি যাচ্ছে, এখানে পজিটিভ এরিয়া, তাহলে নেগেটিভের সাথে পজিটিভ যোগ হয়ে এক সময় 0 হয়ে যাবে। কেমন? এটা হচ্ছে একটা সিম্পলি, কি বলে হচ্ছে তোমাদের যখন ক্যান্টিলিভার বিমে একটা ডিস্ট্রিবিউটেড লোড থাকবে, সেটার জন্য শেয়ার ফোর্স এবং মোমেন্ট ডায়াগ্রাম। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখান থেকে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি মোমেন্ট কোন জায়গায় আছে? ওতে না, মানে এই সারফেসটাতে সবচেয়ে বেশি মোমেন্ট আছে। তাহলে আমরা জানি স্ট্রেস বের করার ফর্মুলা হচ্ছে এমসি বাই আই। আই তো সব জায়গায় সেম, ঠিক আছে? তাহলে এম যেখানে বেশি হবে সেখানে স্ট্রেসটা বেশি হবে। তাহলে এখানে মোমেন্ট বেশি, তার মানে এই জায়গাতে কোনো একটা জায়গায় এই ডিস্ট্রিবিউটেড লোডের জন্য টেনশন হবে, আবার কম্প্রেশন হবে। তাহলে যেহেতু এটা নিচের দিকে ফোর্স দিয়ে দাবাচ্ছে, তার মানে উপরের দিকে থাকবে টেনশন আর নিচের দিকে থাকবে কম্প্রেশন। বোঝা গেল? সো এই ডিস্ট্রিবিউটেড লোডের জন্য উপরের দিকে টেনশন, নিচের দিকে কম্প্রেশন। সো এই লাইনটাতে পুরোটাতে থাকবে হচ্ছে ম্যাক্সিমাম টেনশন, আর এই লাইনটাতে পুরোটাতে থাকবে ম্যাক্সিমাম কম্প্রেশন। স্যার ম্যাক্সিমাম টেনশন কেন হবে স্যার? ফোর্স দেওয়া হচ্ছে বলে তার বিপরীত দিকে। হ্যাঁ, তুমি দেখো এটাকে ফোর্স দিয়ে যখন নিচের দিকে দাবায় রাখতেছো, তাহলে এইখানকার পয়েন্টটা কি হতে থাকবে? দূরে সরে যাবে না, আর এইখানকার পয়েন্টটা শিডিং হতে থাকবে না, মানে ছোট হয়ে যেতে থাকবে না। টেনশন কখন কাজ করে? যখন আমি মোমেন্টটা যখন এখানে ফোর্সটা দিচ্ছি, ফোর্সের কারণে তো মোমেন্ট পাচ্ছি, টান অবস্থা থাকে। তাহলে উপরেরটা টান অবস্থায় থাকবে আর নিচেরটা একটা চাপের মধ্যে থাকবে। ঠিক আছে। উপরেরটা টেনশন। তাহলে উপরের এই সারফেসের এই অংশটা হলো ম্যাক্সিমাম টেনশনে থাকবে, এই অংশটা হচ্ছে ম্যাক্সিমাম কম্প্রেশনে থাকবে। এটা কোন ফোর্সের জন্য? শুধুমাত্র এই 50 ডিস্ট্রিবিউটেড লোডের জন্য। এটা একটা লোডের জন্য পাইলাম আমি। তাহলে এবার আরেকটা লোডের জন্য আমরা বের করি। আরেকটা লোড কোনটা? এই যে 100 এলবিএফ। তাহলে এইটার জন্য যদি সিমিলারলি আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকাই, তাহলে এই যে XZ প্লেনের জন্য, এই যে দেখো XZ প্লেনের জন্য এই যে আমি এখানে একটা লোড দিচ্ছিলাম, লোডটা কত? 100 এলবিএফ, ঠিক আছে? তাহলে এটা যেহেতু উপরের দিকে মানে পজিটিভ, তাহলে রিঅ্যাকশনটা হবে কোন দিকে? এখানে নেগেটিভ। কেমন? এই যে নেগেটিভ, দেখো নিচের দিকে। তো এইটার জন্য মোমেন্টটা কি হবে? মোমেন্টটা ছিল এই দিক বরাবর ক্লকওয়াইজ। কত মোমেন্ট ছিল? 100 ইন্টু ডিস্টেন্স। 100 ডিস্টেন্স 8, 100 ইন্টু 8 হলে 800। তাহলে রিঅ্যাকশন মোমেন্টটা হবে এইটার অপোজিট ডিরেকশনে, কারণ এইটাকে তো অপোজ করবে রিঅ্যাকশন গুলা। তাহলে রিঅ্যাকশনটা হবে
ক্লকওয়াইজ ডিরেকশনে। তো শেয়ার ফোর্স যখন ডায়াগ্রাম আঁকাবো আমি, তাহলে শুরুতে যে ফোর্সটা ছিল এটা হচ্ছে -100 নিচের দিকে, এই জন্য এটা মাইনাস। তাহলে এই যে মাইনাস দিয়ে গেল, শেষ পর্যন্ত মাইনাস থাকবে, কারণ আর কোনো লোড মাঝখানে নেই, শেষ পর্যন্ত মাইনাসই ছিল। দেখো এরপর যখন আমি মোমেন্ট ডায়াগ্রাম আঁকাবো, মোমেন্ট ডায়াগ্রাম আঁকাতে গেলে আমাকে খেয়াল করতে হবে শুরুতে কত মোমেন্ট ছিল। এই যে শুরুতে 800 ছিল পজিটিভ, যেহেতু ক্লকওয়াইজ, এই যে শুরুতে ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ। এরপর আস্তে আস্তে কি হয়েছে, ক্লকওয়াইজ না নেগেটিভ হওয়ার কথা। এখানে দেখো এটা কি ছিল, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে মাথায় রাখবা মোমেন্টটা হবে নেগেটিভ, আর ক্লকওয়াইজ হলে পজিটিভ। কেমন? এটা হলো শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের কনভেনশন। বুঝতে পারছো আমার কথা? জি স্যার, জি স্যার। তাহলে এই যে দেখো পজিটিভ থেকে শুরু হয়েছে, কিন্তু আলটিমেটলি এই এরিয়াটা তো নেগেটিভ। তো এই এরিয়াটা নেগেটিভ হওয়ার কারণে পজিটিভের সাথে নেগেটিভ যখন অ্যাড হতে থাকলো, তখন আস্তে আস্তে এটা কমে 0 হয়ে গেল। তাহলে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে আমরা এইটাই কনক্লুশনে আসতে পারি যে সব সময় ম্যাক্সিমাম মোমেন্টটা হবে হচ্ছে যে জায়গাটাতে ফিক্সড করা আছে। ঠিক আছে, যে জায়গাটাতে ফিক্সড করা থাকবে ওই জায়গাটাতে ম্যাক্সিমাম মোমেন্টটা থাকবে। এই যে দেখো ম্যাক্সিমাম মোমেন্ট আমরা ওখানেই পাইছি আবারও। কারণ তুমি যদি এমনি সিম্পলি চিন্তা করো, সি পয়েন্টে তো ফ্রি, এই পয়েন্ট তো ফ্রি, এখানে মোমেন্ট নেওয়ার ক্ষমতা আছে না স্যার। তাহলে মোমেন্ট কে নেবে? ফিক্সড পয়েন্টটা। সব সময় মাথায় রাখবা যত ধরনের তুমি আঁকাও, লোড ডিস্ট্রিবিউশন আঁকাও, যাই আঁকাও, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে মোমেন্টটা দেখবা এই ইয়াতে বেশি হবে, ফিক্সড পয়েন্টে। ফিক্সড প্লেনটা থাকবে এখানে। তার মানে এই 100 lb ফোর্সের জন্য ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে এইখানে। তাহলে এইটার জন্য সবচেয়ে বেশি কম্প্রেশন, সবচেয়ে বেশি টেনশন থাকবে এই সারফেসে, তাই না? তাহলে 100 lb ফোর্সের জন্য এই সারফেসে সবচেয়ে বেশি টেনশন থাকবে এই যে এই সারফেসে, আর সবচেয়ে বেশি কম্প্রেশন থাকবে এই সারফেসে, পিছনের সারফেসটাতে। সিমিলারলি উপরেরটাতে যেরকম ছিল এই নিচের ফোর্সটার জন্য তাই। তাহলে এ পয়েন্টের কথা যদি চিন্তা করো, প্রথম ফোর্সটার জন্য এ পয়েন্টে টেনশন পাচ্ছে, দ্বিতীয় ফোর্সের জন্য এ পয়েন্টে টেনশন পাচ্ছে। তাহলে টেনশন সবচেয়ে বেশি হবে কোথায়? এ পয়েন্টে। এ পয়েন্টে খেয়াল করে দেখো, প্রথম ফোর্সটাও টেনশন দিচ্ছে, মানে ডিস্ট্রিবিউটেড ফোর্সটাও টেনশন দিচ্ছে, আবার কনসেন্ট্রেটেড ফোর্সটাও টেনশন দিচ্ছে। ঠিক আছে? আর বি পয়েন্টে খেয়াল করে দেখো, উপরের ফোর্সটাও কম্প্রেশন দিচ্ছে, আবার আমাদের এই সাইড যে ফোর্সটা আছে 100 lb ফোর্স, এইটাও কিন্তু এখানে কম্প্রেশন দিচ্ছে। তাহলে সবচেয়ে বেশি কম্প্রেশন হবে কোথায়? বিতে। বিতে। তাহলে আমরা উত্তর কিন্তু পেয়ে গেছি। দেখো আমাদের এখানে বলছিল যে কম্প্রেসিভ, এখানে বলছে ম্যাক্সিমাম টেনজাইল এন্ড কম্প্রেসিভ বেন্ডিং স্ট্রেস। তাহলে কোথায় হবে এটা? একটা হবে টেনশনটা এতে, আর আরেকটা হবে বিতে, কম্প্রেশনটা। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। সো এইটা যদি একটা সার্কুলার ক্রস সেকশনের জন্য হয় তখনও তাই হবে, তাই না? সো ওইটা আমি পরে যাচ্ছি, আপাতত আমরা এই এটাতে থাকি রেক্টেঙ্গুলার ক্রস সেকশনের জন্য। তাহলে উপরের সারফেসে হচ্ছে প্রথম ফোর্সের জন্য টেনশন, নিচের সারফেসে কম্প্রেশন। দ্বিতীয় ফোর্সের জন্য এই পাশের বাম পাশের সারফেসে টেনশন, আর পিছনের সারফেসে ডান পাশের সারফেসটাতে থাকবে কম্প্রেশন। সো কমন কম্প্রেশন হচ্ছে বিতে, কমন টেনশন হচ্ছে এতে। সো ম্যাক্সিমাম টেনশন হচ্ছে এতে থাকবে, ম্যাক্সিমাম কম্প্রেশন বিতে। স্যার আবার একটু বলতেন স্যার। এতে এইভাবে চিন্তা করো, এই উপরের যে ডিস্ট্রিবিউটেড লোডটা আছে এইটা এই সারফেসে দিচ্ছে টেনশন, এই যে এইটাতে, আর এটাতে দিচ্ছে কম্প্রেশন। বুঝতে পারলা? লোডটা তো নিচের দিকে না, আরেকবার বলেন স্যার। আর লোডটা নিচের দিকে না। হ্যাঁ, লোডটা যদি নিচের দিকে হয় তাহলে টান টান অবস্থায় থাকবে কোন অংশটা, উপরের অংশ নাকি নিচের অংশ? ও স্যার বুঝছি। উপরের অংশ। তাহলে
এই ফোর্সের জন্য টানটান অবস্থায় থাকবে উপরের অংশ, আবার এই ফোর্সের জন্য টানটান অবস্থায় থাকবে এই অংশটা। তাহলে এ পয়েন্টটা কি হয়েছে, এইটার জন্য কমন পড়ছে, এটার জন্য কমন পড়ছে। টেনশনের জন্য এই পয়েন্টটা দুই দিক থেকেই কমন পড়ছে। সিমিলারলি বি পয়েন্টটা দেখো, উপরে ফোর্সের জন্য কম্প্রেশনে কমন পড়ছে, আবার নিচের ফোর্সের জন্য কম্প্রেশনে কমন পড়ছে। তাহলে এ তে ম্যাক্সিমাম টেনশন পাবো, বি তে ম্যাক্সিমাম কম্প্রেশন পাবো। ওকে স্যার। জি স্যার। তো এইটা আগে সিমুলেশন করে দেখাবো নাকি হচ্ছে আগে ম্যাথটা করাবো, কয়টা বাজে? এখন আমরা এটাকে সিমুলেশন করবো, কেমন? সিমুলেশন করতে গেলে আমাকে এটা ড্র করতে হবে সলিডওয়ার্কসে। ডাইমেনশন গুলো আমি নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চ, আর এই পাশে হচ্ছে 0.7 ইঞ্চ, এদিকে হচ্ছে 8 ইঞ্চ। খেয়াল করো আমার ডাইমেনশন গুলো কিন্তু নিয়ে নিলাম। এই পাশে হচ্ছে 1.5 ইঞ্চ হাইট, আর উইডথ হচ্ছে 0.75, আর লেন্থ হচ্ছে 8 ইঞ্চ। সলিডওয়ার্কসটা ওপেন হচ্ছে তো একটু সময় লাগবে। দেখো তো সলিডওয়ার্কস এর ইন্টারফেসটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। তো এখান থেকে কিভাবে ড্র করতে হয়, একটা প্রথমে পার্ট নেব আমি, কেমন? পিসি স্লো হয়ে গেছে আসলে, জুম চলতেছে তো ব্যাকগ্রাউন্ডে। সো আমাকে নিতে হবে এই বিমটা কিন্তু এক্স ডিরেকশন বরাবর লম্বাই হবে, কেমন? মানে এক্স ডিরেকশন বরাবর লেন্থটা থাকবে। তাহলে আমাকে কোন প্লেনে আঁকাতে হবে? রাইট প্লেনে। আমি যদি ক্রস সেকশনটা আঁকাই, এটা, তার আগে একটা কাজ করতে হবে, তোমাকে এখানে দেখতে হবে এটা কিসে আছে। স্যার ডাইমেনশন। এটা আইপিএস এ নিলাম, মানে ইঞ্চতে নিলাম। এরপর আমি এখানে ড্র করব। এটা ছিল 0.75 নাকি? এরপর আমি কি করব, এটাকে এক্সট্রুড করব। কতটুকু এক্সট্রুড করব? যেহেতু 8 ইঞ্চি, 8 ইঞ্চি এক্সট্রুড করলাম। দেখো এটা একটা সিম্পল ড্র, তোমরা তো এটা করতে পারবে সবাই, তাই না? জি স্যার। তত বিমটা আমাদের এরকম ছিল। সো এরপর কি করতে হবে, আমাকে মোশন, এই যে কি বলে, সলিডওয়ার্কস সিমুলেশনে যেতে হবে। তো সলিডওয়ার্কস সিমুলেশনে যদি আমি যাই, একটু সময় লাগতেছে, যদিও সময় আছে অবশ্যই একটু। সিমুলেশনে গেলাম, দেখো আমাকে এখানে যেতে হবে নিউ স্টাডিতে।
বলো। হ্যাঁ, নিউ স্টাডিতে গিয়ে আমি ডিফাইন করলাম স্ট্যাটিক। আমার যেহেতু এটা স্ট্যাটিক লোড, থার্মালও না ফ্রিকোয়েন্সি না, তো এটা স্ট্যাটিক লোড, এই জন্য আমি স্ট্যাটিকে ক্লিক করলাম। ঠিক আছে, এরপর শুরুতে আমরা একটা ম্যাটেরিয়াল এটাকে ধরে নেব যে এটা এই ম্যাটেরিয়াল, কারণ ম্যাটেরিয়াল না ধরলে হবে না। ধরে নিলাম এটা কি ম্যাটেরিয়াল হতে পারে, তো এখানে একটা সাজেশন আছে অ্যালয় স্টিল। আচ্ছা, ধরলাম এটা অ্যালয় স্টিল, তো কালারটা দেখো অ্যালয় স্টিলের মতো হয়ে গেল। এরপর কি করব, এই প্রান্তটা আমার কি ছিল, ফিক্স ছিল না, দেখতে পাচ্ছ না, এটাকে ফিক্সড করতে হবে। ফিক্সচার নামে একটা আছে, এটাতে ফিক্সড করতে হবে। এটা লিখতে হবে, নিতে হবে, এখানে রাইট ক্লিক করে ফিক্স জেমেট্রি, এটাকে আমি ফিক্সড করে দেবো। এই অংশটাকে দিলাম ফিক্সড করে। এখন কি করতে হবে, উপরে একটা লোড ছিল আর এই সাইড দিয়ে একটা লোড ছিল, তাহলে উপরের লোডটা আমি দেই, এই যে দেখো এক্সটার্নাল লোড, এটাতে রাইট ক্লিক করব, এই যে ফোর্স, তাহলে আমি কোন সারফেসটা ডিপেন্ড করলাম, এইটা। তো ফোর্সের ভ্যালু দেখাচ্ছে 1 নিউটন, এটা 1 নিউটন না, এখানে ছিল হচ্ছে এটা আইপিএস ইউনিটে, এই যে ইউনিটটা আইপিএস করে নিলাম। এই ফোর্সের ভ্যালু কত, টোটাল 50 হচ্ছে 1 ইঞ্চির জন্য। 8 ইঞ্চির জন্য কত হবে, 800 না 400, 400 দিলাম। তাহলে একটা ফোর্স কিন্তু উপরে দিয়ে দিয়েছি, যে ডিস্ট্রিবিউটেড লোডটা আমি উপরে দিয়েছি। এরপর আরেকটা ফোর্স কোথায় আছে, এই জায়গায়, তাই না? তো ওখানে আরেকটা ফোর্স দিতে হবে, এই যে এক্সটার্নাল লোডে গেলাম, এই যে ফোর্স দিলাম। এখানে সিলেক্ট করতে হবে কোথায় তুমি ফোর্স দিতে যাচ্ছ, এখানে। এরপর বলছে সিলেক্ট ডিরেকশন, কোন ডিরেকশনে দিব, এই ডিরেকশনে। ফোর্সের ভ্যালুটা কত হবে, এসআই ইউনিটে আইপিএস এ নিলাম, এটা হবে 100। এই যে দেখো, তাহলে দেখো, এই যে দেখো আমি কিন্তু ফোর্সটা দিয়ে দিছি, দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটা 100 এলভি ফোর্সটা আমি দিছি। আর উপরের দিকে কত ছিল, এই যে 400, দেখতে পাচ্ছ 400 এলভি। ফেস 1 এর দিছি, ফোর্স 1 দিছি হলো ভ্যালু 400 এলভিএফ। আর এখানকার যেটা আছে এটা হচ্ছে ফোর্স 2টা মনে হয় ভুল নিয়ে নিছে না, ফোর্স 2টা মনে হয় ইয়ে নিয়ে ফেলছে। এটা হবে হচ্ছে, এখন দেখি, হ্যাঁ এখন ঠিক আছে 100। সো দেখো আমার কিন্তু পুরো কনফিগারেশনটা রেডি, এখন খালি কি করব, এটাকে রান করব আমি। সো এখানে এই যে রান দিস স্টাডিতে ক্লিক করব, রান দিস স্টাডিতে ক্লিক করলাম। এখন ও দেখাবে কি হচ্ছে, এখানে সলভ করতেছে তো এটা ম্যাথমেটিক্যালি, এই জন্য একটু সময় লাগতেছে। দেখো কি হবে, এইভাবে যদি ফোর্স দেই, দেখো এটা উপর থেকে একটু নিচে নেমে গেছে। আবার দেখো এই সাইড থেকে এই ফোর্সের জন্য একটু বেঁকে গেছে, বুঝতে পারতেছো তোমরা জিনিসটা? এটা কিন্তু আমার বিমটা ছিল, দেখো এটা কিন্তু একটু এই সাইড থেকে সরে গেছে, এই প্লেন থেকে। আবার যেহেতু উপরে একটা ডিস্ট্রিবিউটেড লোড ছিল, ওইটার জন্য দেখো কিন্তু একটা সার্টেন হাইট নিচে নেমে গেছে। এখন আমাকে কি বের করতে হবে, এখন আমাকে বের করতে হবে এখানে যে এক্স ডিরেকশন বরাবর নরমাল স্ট্রেসটা, তাই না? তাহলে নরমাল স্ট্রেসটা আমাকে এখানে দেখাচ্ছে ভন মিসেস স্ট্রেস। তো এটা তো ভন মিসেস স্ট্রেস নিলে হবে না, আমাকে এটা নরমাল স্ট্রেস নিতে হবে। রাইট ক্লিক করে এটা ডেফিনিশন চেঞ্জ করতে হবে, ডেফিনিশন চেঞ্জ করে দিতে হবে যে নরমাল স্ট্রেস কোন ডিরেকশনে, এক্স ডিরেকশনে। এই যে এক্স ডিরেকশনে নরমাল স্ট্রেস, ইউনিটটা কিসে দেব, কেএসএম, এই যে দিলাম। খেয়াল করে দেখো, এখন এই যে দেখো তো এই কর্নারটা লাল হয়ে গেছে না? আর এই কর্নারটা দেখো কি হয়ে গেছে, নীল হয়ে আছে না? স্যার হ্যাঁ, তাহলে খেয়াল করে যদি দেখো এই উপরের কোণাটা লাল হয়ে আছে আর নিচের এই কোণাটা কিন্তু নীল হয়ে আছে। তাহলে উপরে দেখো খেয়াল করে, এখানে কেএসআই ইউনিটে লেখা আছে, দেখো মোটামুটি ফোর্সটা কি বলে স্ট্রেসটা এই যে এইটা লাল, যেহেতু এইটার কাছে গেছে, এটা পজিটিভ দেখো 1.17 এরকম। নিচে দেখো
সিমিলারলি এটা নেগেটিভ। সো নেগেটিভ মানে কি? ম্যাক্সিমাম কম্প্রেশন, এই যে ম্যাক্সিমাম কম্প্রেশন, তাহলে উপরে এই কোণাটা হচ্ছে ম্যাক্সিমাম টেনশনে আছে, আর নিচের এই কোণাটা আছে হচ্ছে ম্যাক্সিমাম কম্প্রেশন। আর দেখো পুরা বডিতে কিন্তু এখানে যে পরিমাণ স্ট্রেস পাইছে পুরা বডিতে কিন্তু এরকম নাই কোথাও স্ট্রেস। পুরা বডিটা কি অবস্থায় আছে? গ্রিন অবস্থায় আছে না? গ্রিন মানে কি? গ্রিন মানে এই যে এই মাঝখানের ভ্যালুগুলা। সো উপরের ভ্যালুগুলো হচ্ছে এক্সট্রিমলি টেনসাইল আর নিচের ভ্যালুগুলো হচ্ছে এক্সট্রিমলি কম্প্রেসিভ। তাহলে আমাকে দেখতে হবে এই ম্যাটেরিয়ালের সবচেয়ে বেশি কম্প্রেশন কোথায়। এই যে নীল অংশ, নীলটা আমি খুঁজে বের করি নীলটা কোথায়। এই যে নীলটা হলো এই কোণায়, আর লালটা হচ্ছে টেনশন উপরের দিকে। স্যার এটাকে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে আরো ভালো বুঝতে পারবো, যেহেতু ফোর্স গুলো এভাবে উপর থেকে নিচের দিকে, সেক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রামে তো আঁকছি আমি। স্যার এই ক্ষেত্রে স্যার যেহেতু ফোর্সটা উপর থেকে নিচে কাজ করতেছে, তাহলে ফ্রি বডি যদি করি স্যার উপরের দিকে টেনশন আরো ভালো করে বোঝা যায়, সেটা বলতেছি স্যার। আচ্ছা, তো উপরের দিকে টেনশন স্যার কিছু কিছু ক্ষেত্রে স্যার মানে হঠাৎ করে দেখলে মনে হচ্ছে এটা কম্প্রেশনে আছে এই কারণে, কিন্তু আসলে তো টেনশনে আছে। এটা সবসময় মাথায় রাখবা যে উপর দিয়ে ফোর্স দিলে উপরের দিকটা টেনশনে থাকবে। তুমি এটা এমনিতেও খেয়াল করতে পারো। একটা ধরো যে পাশে পঞ্চি নিয়ে যদি তুমি হাতে বাঁকাও, বা ধরো যে একটা গাছের ডাল নিয়ে বাঁকাও, দেখবে যে এইভাবে ফোর্স দিলে উপরের অংশটা টেনশনে থাকবে, নিচেরটা অবস্থায় থাকবে। জি স্যার। তো তুমি এটা যেভাবে বোঝো, তাহলে আমি এরকম কম্বাইন্ড লোডিং এর জন্য দুইটা একসাথে লোডিং এর জন্য বের করতে হবে আমাকে কোথায় টেনশন আর কোথায় কম্প্রেশন থাকতেছে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, না হলে এখান থেকে আমি এক্সিট করব। কোশ্চেন আছে কারো কোনো? না স্যার। ওকে, তাহলে আমি এক্সিট করলাম। আমি এখন মেইন স্লাইডে আসি। সো আমি কতদূর গেছিলাম? এই পর্যন্ত, কেমন? এরপরে আসি। তো এখানে স্ট্রেস বের করার ফর্মুলা কি? এমসি ওভার আই না? তা আই বের করতে হবে না? জি স্যার। তাহলে আই কিন্তু দেখো দুইটা লোডিং এর জন্য আই দুই রকম হবে, ঠিক আছে? এই লোডিং এর জন্য একরকম, এই লোডিং এর জন্য একরকম। তাহলে জেড অ্যাক্সিস এর রেসপেক্টে যদি আমি আই নেই, তাহলে জেড অ্যাক্সিস এর রেসপেক্টে যদি চিন্তা করি, তাহলে 1.5 ইঞ্চি হলো হাইট, আর উইথ হলো 0.75 ইঞ্চি। এই যে হাইটটা কিন্তু বেশি হবে, 1.75, আর 0.75 হচ্ছে উইথ। তাহলে আই এর ফর্মুলা কি? 1/12 বিএস কিউব না? এই যে বি, এই যে এস কিউব। यस স্যার। আই ওয়াই সেটা কি হবে? আই ওয়াই এর রেসপেক্টে যদি নেই আমি, ওয়াই রেসপেক্টে যদি আমি নেই, তাহলে ওয়াই এক্সিসটা হলো এই যে এই পাশে, এই নিচের দিকে আসছে দেখো। তখন সেই ক্ষেত্রে হাইটটা কিন্তু কমে যাচ্ছে, হাইটটা হয়ে যাচ্ছে 0.75, আর উইথটা হয়ে যাচ্ছে 1.5, যেহেতু একটা আরেকটা পারপেন্ডিকুলার। তাহলে এই যে দেখো হাইট হয়ে গেছে 1.5 আর উইথ হয়ে গেছে 0.75। 1/12 বিএস কিউব মনে আছে কিনা তোমাদের? রেক্টেঙ্গুলার ক্রস সেকশনের জন্য 1/12 বিএস কিউব, ঠিক আছে? সো বসাই দিলাম আমি এখানে আইএক্স, সরি আইজেড এবং আইওয়াই পেয়ে গেলাম। এখন আসো ফর্মুলা। ফর্মুলায় কি ছিল? সিগমা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এম জেড ওয়াই জেড আইজেড। এটা নেগেটিভ হলো কেন? কারণ জেড যে ইয়াটা ছিল, মোমেন্টটা ছিল, ওইটা নেগেটিভ ছিল, ঠিক আছে? আর ওয়াই যে মোমেন্টটা ছিল এটা পজিটিভ ছিল। সো যার কারণে এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি কম্বাইন স্ট্রেসটা নিই এইভাবে, একবার হচ্ছে ইয়ার জন্য উপরে ফোর্সের জন্য, একবার হচ্ছে সাইড ফোর্সের জন্য, তখন একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। তাহলে এ পয়েন্টে যখন আমি নেব, এ পয়েন্টটা কোথায়? এখানে, ঠিক আছে? এ পয়েন্টের জন্য ওয়াই কত হবে? নিউট্রাল অ্যাক্সিস থেকে কতটুকু উপরে আছে এটা? যেহেতু টোটালটা 1.5, তাহলে নিউট্রাল অ্যাক্সিস থেকে কত হবে? 0.75, ঠিক আছে? আইজেড তো একটু আগে বের করছি,
এ পয়েন্টটা আবার জেড কত ডিস্টেন্সে আছে, জেড ডিস্টেন্স বের করতে গেলে কি করতে হবে, এই পয়েন্ট থেকে দেখতে হবে জেড অ্যাক্সিস বরাবর কতটুকু আছে। জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে টোটালটা হলো 0.75, এর অর্ধেক করলে হচ্ছে 0.375, ঠিক আছে। তো দেখো এ আমরা বলছিলাম দুই ক্ষেত্রেই টেনশনে থাকবে, এই জন্য দেখো এ এই ক্ষেত্রেও টেনজাইল স্ট্রেস, এই ক্ষেত্রেও টেনজাইল, তো দুইটা টেনজাইল টেনজাইল যোগ হয়ে দেখো পজিটিভ হয়ে গেছে 11.38 kpsi। সিমিলারলি যখন আমি বি তে বের করব, এটা আবার কি আসলো, সিমিলারলি আমি যখন বি তে বের করব তাহলে দেখো এখানে কম্প্রেসিভ আসবে, এটা নেগেটিভ আসবে, এটাও নেগেটিভ আসবে, তো দুইটা নেগেটিভ মিলে এটা দেখো ম্যাক্সিমাম হয়ে যাবে -11.38 kpsi। তো আমরা যে রেজাল্টটা বের করছিলাম ওইটা কত ছিল, এখানে দেখাচ্ছে 11.38 kpsi, তাই না, পজিটিভ মানে টেনশনের জন্য, আর মাইনাসটা হচ্ছে ওটাও 11.38, একটা পজিটিভ একটা নেগেটিভ। আমাদের সিমুলেশন স্যার একটু বলবেন এই যে প্রথমে ওই যে মানে সিগমা এক্স এর বেলায় একটা প্লাস একটা মাইনাস কেন হয়েছে? আচ্ছা, স্লাইডটা দেখতে পাচ্ছ, স্লাইডটা না স্যার। না স্যার। এখন দেখা যাচ্ছে? জি স্যার। একবার বললা যে পজিটিভ, একবার নেগেটিভ, কেন, তাই তো? জি স্যার। তো এখানে দেখো একটু আগে যে আমরা ইয়াটা করলাম, এখানে mz টা কত ছিল, -1600 না? জি স্যার। আর my টা কত ছিল, +800। 800। জি। সেই ইকুয়েশনে যেহেতু আমরা যেহেতু এখানে একটা প্লাস একটা মাইনাস নিয়ে আসছি, তার মানে ইকুয়েশনে তো দুইটাকে পজিটিভ রাখতে হবে, এই জন্য কি করছি, যখন mx এর ইয়াটা লিখছি, mz এর ইয়াটা লিখছি, তখন এখানে মাইনাস দিছি, আর my এর যখন দিছি তখন পজিটিভ দিছি, ঠিক আছে, ওইটার জন্য। তবে আলটিমেটলি তোমাকে খেয়াল রাখতে হবে যেন এতে দুই ক্ষেত্রে কি হয়, পজিটিভ হয়, আর বি তে দুই ক্ষেত্রেই নেগেটিভ হয়, বুঝতে পারছো? জি স্যার। আলটিমেটলি খেয়াল রাখবা এতে যেন দুইটাই পজিটিভ হয়, আবার বি তে যেন দুইটাই নেগেটিভ হয়। সো আমরা রেজাল্ট পাইছি এখানে 11.38, দুইটার ক্ষেত্রে একটা পজিটিভ একটা নেগেটিভ। তো আমরা দেখি এবার আমাদের সিমুলেশনে কি ছিল। 1.4 সামথিং। 1.4 না, দেখো এই যে লাল হয়েছে না এই জায়গাটা, দেখো এই অনেকটা এইরকম লাল না, দেখো এই রেজাল্টটা কত, 1.17 ইন্টু 10⁻1 মানে কত, 11.7 না, এর চেয়ে একটু জি স্যার। বেশি, তার মানে রেজাল্টটা কি মিলে গেছে আমাদের সাথে? দেখো রেজাল্ট কিন্তু মিলে গেছে। জি স্যার। আবার নেগেটিভ ছিল, এটা যেহেতু আমার এখানে ইয়া হয়ে গেছে, নীল হয়ে গেছে, এই যে নীল হয়ে গেছে, তো আমাকে দেখতে হবে নীলের কোন জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে, ঠিক আছে, এখান থেকে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটাও ওই যে 1.2 এর মতো, 1.2 ইন্টু 10⁻1, 10⁻10, তার মানে কত হচ্ছে, -12 এর মতো। তো ওখানে আমাদের রেজাল্টটাও কিন্তু ওই রকমই ছিল, তাই না? সো এটা কিন্তু সলভ করছে এরা নিউমেরিক্যাল মেথডে। তোমরা হচ্ছে ইয়া পড়ছো না, নিউমেরিক্যাল পড়ছো কি আগে? জি স্যার, গত সেমিস্টারে ছিল। এটা হচ্ছে ফাইনাইট এলিমেন্ট বলে অ্যানালাইসিস। তো এরা হচ্ছে অনেকগুলো অসংখ্য ভাগে ভাগ করছে, তো এখানে একটু এরর তো থাকবেই, তাই না? তো একটু এদিক ওদিক হবে, কিন্তু দেখো কাছাকাছি রেজাল্ট কিন্তু আসছে, কম্প্রেশনের ক্ষেত্রেও আসছে, টেনশনের ক্ষেত্রেও আসছে। সো তোমাদের আলটিমেটলি মাথায় রাখতে হবে যে আমাদের যেখানে টেনশন সেখানে যেন দুইটাই টেনশন থাকে, আর যেখানে কম্প্রেশন সেখানে একটা কম্প্রেশন, আর দুইটাই কম্প্রেশন। ওকে, আমি একটু ব্রেক দিতে যাচ্ছি, ব্রেক দিয়ে আরেকটা শুরু করব, অনেক সময় লেগে গেল, আরেকটা ম্যাথ করাবো এরপর। তাহলে আমি তোমাদেরকে 5 মিনিট পরে আবার তোমরা জুমে ঢোকো, কেমন?
চাইছিলাম হচ্ছে এই কালারটা একই জিনিস, দুইটা সেম সেম ম্যাটেরিয়াল, দুটো কালারটা সুন্দর। জাহিদ হাসান, জি স্যার। কি কিনতেছো তুমি? না স্যার, কথা বলছিলাম। দোকানদারের সাথে নাকি বাসায়? বাসায় স্যার। বাসায় কেউ মানে কেউ আসছে নাকি কিছু নিয়ে? না স্যার, ওয়াইফের সাথে কথা বলতেছিলাম। সরি স্যার। ও, আচ্ছা, তোমাদের কি কিছু বোঝা যাচ্ছে এখানে মেশিন ডিজাইন করছে কিছু? জি শোনো, এখানে কিন্তু অনেক কিছু মনে হবে ইজি, কিন্তু করতে গেলে অনেক জায়গায় আটকে যাবে। তোমরা প্রশ্ন যখন সলভ করতে যাবে আটকে যাবে। জি স্যার। চেষ্টা করবা সপ্তাহের পড়াগুলো অন্তত সপ্তাহে কভার করে রাখা, তা না হলে পরে ঝামেলায় পড়ে যাবে। জি স্যার। এই ফর্মুলা টর্মুলা এগুলো তো সব দেয়াই থাকবে। ইভেন হচ্ছে যে আমি প্রবলেম গুলো দেখাচ্ছি, এগুলো বেশিরভাগই হচ্ছে তোমাদের ইয়ার প্রবলেম, মানে সবগুলোই মোটামুটি এখন পর্যন্ত এক্সাম্পলের প্রবলেম। কি বলে হচ্ছে ইয়ার প্রবলেম, অনুশীলনের প্রবলেম গুলো কিন্তু পরীক্ষায় থাকবে। প্র্যাকটিস প্রবলেম যেগুলো আছে ওগুলাই বেশি থাকবে। তা না হলে ওপেন বুক তো, তোমাকে তো এক্সাম্পলের অঙ্কগুলো আর করতে দেওয়া হবে না। জি স্যার। দেখে দেখে করবো, হয়তো বা এরকমও থাকবে, কিন্তু এদিক ওদিক থাকবে। ফোর্স একটা উপরে ছিল, ওটা নিচে থাকবে, ডানে ছিল বামে থাকবে, অনেকটা এদিক ওদিক করেই থাকবে। তো এগুলো যদি মোটামুটি করতে পারো, তারপর হচ্ছে কিছু প্র্যাকটিস করলাম প্রবলেম, তাহলে ইজি মনে হবে। কিন্তু পরে গিয়ে যখন বলবা যে আমি ডান ফাইনালের আগে শুধু করব, করে একদম কোপাই দেবে, তখন দেখবা ধরা খেয়ে যাবা। অন্তত মেশিন ডিজাইনে কিছু কোর্স আছে যেগুলো বেশি ভোগায়, একটা হচ্ছে ডাইনামিক্স, একটা হচ্ছে মেশিন ডিজাইন 1, মেশিন ডিজাইন 2। এগুলোতে একটু পরিশ্রম বেশি করতে হয়। তারপর আর কি আছে, এখানে মেকানিক্স রিলেটেড যে কোর্স গুলো আছে ওগুলোতে এগুলো ভোগাবে বেশি তোমাকে। তো যাই হোক, আমরা একটু শুরু করতে যাচ্ছি পরের অংশ। বাকিরা কই? 50 জন মাত্র। স্লাইডটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, রেকর্ড করে নিই তোমরা। ওকে, আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। একটু তাড়াতাড়ি করতে হবে, আবার পিছিয়ে তো। তো এরপর আসো, এর আগেরটা ছিল নরমাল স্ট্রেস ইন বেন্ডিং মোমেন্ট বিমের জন্য। এরপর হচ্ছে শিয়ার স্ট্রেস ফর বিম ইন বেন্ডিং, এটা কেমন হবে দেখা যাক। এমনিতে নরমাল শিয়ার যেটা আমরা জানি, ডাইরেক্ট শিয়ার স্ট্রেস বলা হয় যেটাকে, সেটা হচ্ছে যে এরকম এরিয়ার সাথে শিয়ার ফোর্সটা থাকবে এরকম প্যারালালি। এক্ষেত্রে শিয়ার স্ট্রেস হচ্ছে ভি বাই এ। ভি হচ্ছে শিয়ার স্ট্রেস, যে শিয়ার ফোর্স যেটা সেটা, আর এ হচ্ছে এরিয়াটা। এখন বিমের ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে ট্রান্সভার্স শিয়ার স্ট্রেস। ট্রান্সভার্স শিয়ার স্ট্রেস জিনিসটা কি, এটা ফর্মুলা তোমাদের এসএম এ পড়ার কথা। ট্রান্সভার্স শিয়ার স্ট্রেস হচ্ছে ভি কিউ ডিভাইডেড বাই আইবি। তোমাদের এসএম এ পড়ানো হয়েছিল, এটা মনে আছে? ট্রান্সভার্স শিয়ার স্ট্রেস। জি স্যার। তো এখানে ভি হচ্ছে, তো দেখো ভি হচ্ছে যে অ্যাপ্লাইড শিয়ার ফোর্স যেটা সেটা, আর কিউ হচ্ছে ফার্স্ট এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, আই হচ্ছে সেকেন্ড এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, আর কিউ হচ্ছে এখানে ফার্স্ট এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, আর বি হচ্ছে থিকনেস। থিকনেস বলতেছি উইথ। তো এই ক্ষেত্রে কেমন ছিল
ডায়াগ্রামটা খেয়াল করে দেখো, ক্রস সেকশন হচ্ছে বি হচ্ছে উইথ আর হাইট হচ্ছে এইচ। সেক্ষেত্রে এখানে ট্রান্সভার্স শিয়ার স্ট্রেসটা একটা সারফেস থেকে যখন তুমি যত বেশি নিচের দিকে যাবা বাড়তে থাকবে। নিউট্রাল এক্সিসে ট্রান্সভার্স শিয়ার স্ট্রেসটা ম্যাক্সিমাম হবে এবং আবার অপোজিট প্রান্তে যখন চলে যাবে আবার আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে দুই প্রান্তে কম, মাঝখানে বেশি। আগেরটাতে কি ছিল? নরমাল স্ট্রেসের বেলায় দুই প্রান্তে বেশি, মাঝখানে জিরো। এখানে দুই প্রান্তে জিরো, মাঝখানে বেশি। ঠিক আছে? তো এটা আমরা যখন একটা ম্যাথ করব তখন ওখানে আসলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা কিভাবে কম বেশি হয়। সো এইটা যদি তোমরা ভুলে যাও, এই জন্য তোমাদের একটা টেবিল দেয়া আছে যে আমি যদি কখনো ফর্মুলা ভুলে যাই তাহলে সেক্ষেত্রে কি করব। ফর্মুলা ভুলে গেলে কোনো চিন্তা নাই, তোমাদের টেবিল 3.2 নামে একটা টেবিল আছে। এখানে দেখো 4টা আলাদা আলাদা কন্ডিশনের জন্য ট্রান্সভার্স শিয়ার স্ট্রেস দেয়া আছে। 4টা আলাদা আলাদা কন্ডিশন কি? একটা হচ্ছে রেক্টেঙ্গুলার ক্রস সেকশনের জন্য, একটা হচ্ছে হলো থিন ওয়াল ক্রস সেকশনের জন্য। হলো বলতে কি? মাঝখানটা ফাঁকা, আর একটা সিলিন্ড্রিক্যাল শেপের একটা ক্রস সেকশন। সার্কুলার একদম নিরেট, এটার ক্ষেত্রে কেমন হবে? আর একটা হচ্ছে আই বিম। আই বিমের নাম শুনছো তো, এর আগে তো তোমরা দেখছো আই বিম। আই বিমের উপর এবং নিচ প্রান্তটা মোটা থাকে, মাঝখানটা সরু থাকে, তাই না? তো এইরকম 4টা কেসের জন্য দেখো এখানে টাউ ম্যাক্স বলতে যেটা বোঝানো হচ্ছে, টাউ ম্যাক্স বলতে হচ্ছে এই যে টাউটা, এটার ম্যাক্সিমাম ভ্যালুটা। সেটার ম্যাক্সিমাম ভ্যালুটা কোন জায়গায় হয়? যেখানে আমরা আগে বলছিলাম নিউট্রাল এক্সিস, ওই জায়গাটাতে হয়। ঠিক আছে? এইটার ক্ষেত্রে টাউ ম্যাক্সটা কত হবে? প্রত্যেকটা আলাদা আলাদা টাউ ম্যাক্স গুলো দেয়া আছে। স্যার আমরা ট্রান্সভার্স কেন নিছি? ট্রান্সভার্স কেন নিছি? এখন ট্রান্সভার্স শিয়ার স্ট্রেসটা হচ্ছে আমাদের, দেখো এখানকার ভ্যালুটা 3v ডিভাইডেড বাই 2a, তারপর 2v ডিভাইডেড বাই a। তো এই ভ্যালুটা কিন্তু শেয়ার, মানে আমাদের এর আগের যেগুলো করলাম ওগুলো তো নরমালের জন্য। তো শেয়ারের জন্য তো ম্যাটেরিয়ালটা বা বিমটা তোমার ফেল করতে পারে, সেক্ষেত্রে তোমাকে শেয়ার স্ট্রেসও অ্যানালাইসিস করতে হবে। কেমন? তোমরা যেমন মোট সার্কেলে পড়লা, ওখানে কি শুধু নরমাল স্ট্রেস ছিল? না, শেয়ারও ছিল। শেয়ারও ছিল। তাহলে শেয়ার এবং নরমাল দুইটা মিলেও ফেল করতে পারে, তাই না? ওরকম একটা প্রবলেম আমি সেট করে রাখছি। শেয়ার বলতে কি আমরা সময় ট্রান্সভার্সটাই করব? হ্যাঁ, এখানে ট্রান্সভার্সটাই করব। তাহলে এখানে ট্রান্সভার্স শিয়ার স্ট্রেসটা আমরা দেখব। তো ট্রান্সভার্স শিয়ার স্ট্রেসটা কি রকম জানো? ট্রান্সভার্স শিয়ার স্ট্রেসটা হচ্ছে, এটা তোমরা একটু ইউটিউবে সার্চ করে দেখে নাও, তোমাদের যদি ভুলে যাও তোমরা। ট্রান্সভার্স শিয়ার স্ট্রেসটা হচ্ছে এই যে বিমটা আমাদের থাকে, এই বিমের এই যে প্রত্যেকটা স্ট্রিপ আছে আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট আছে, এই সেগমেন্টের ট্রান্সভার্সলি কি পরিমাণ শেয়ার কাজ করতেছে। ঠিক আছে? তো এই ট্রান্সভার্স শিয়ার স্ট্রেসের ফর্মুলা গুলো হচ্ছে এইটা। আমি একটা টেবিল এখানে দিয়ে দিলাম, তোমরা এখান থেকে যদি পরীক্ষায় মনে হয় ম্যাক্সিমামটা চাইলে বের করতে পারো। ম্যাক্সিমাম কোন পজিশনে থাকে? আগে বললাম যে একদম মিডলে, মাঝ বরাবর, যেটা নিউট্রাল এক্সিস আগে বলতাম, ওখানে থাকবে। তো অন্য কোনো পয়েন্টে যখন বলা হবে, মাঝামাঝি না বলে ধরো যে অন্য কোনো পয়েন্টে যখন বলা হবে, তখন তো তোমাদের ইকুয়েশন দিয়ে বের করতে হবে, তখন এই ইকুয়েশন থেকে বের করতে হবে। সো ওইরকম একটা প্রবলেম আমি রাখছি যাতে করে বেসিকটা ক্লিয়ার হয়ে যায় অনেকটা তোমাদের। দেখো একটা বিম আছে, একটু শর্টলি যদি বলি আমি, এই বিম 12 ইঞ্চ লং, মানে 12 ইঞ্চি লম্বা, টু সাপোর্ট a load 488 lbf, মানে হচ্ছে এই যে 488 পাউন্ড ফোর্স আছে, অ্যাক্টিং 3 ইঞ্চ ফ্রম লেফট সাপোর্ট। আচ্ছা, এটা বাংলায় বলে নি, অনেক বড় লেখা তো। তো আমাদের একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, এই বিমের 3 ইঞ্চি দূরে আমার একটা ফোর্স আছে 488 এলবি, মানে 488 পাউন্ড। এই বিমের ক্রস সেকশনটা হচ্ছে আই ক্রস সেকশন। ঠিক আছে? আই ক্রস সেকশনের মতো। তো এখানে আমাকে বের করতে বলা হয়েছে টু সিম্পলিফাই দ্য ক্যালকুলেশন অ্যাজুম এ ক্রস সেকশন উইথ এ স্কয়ার কর্নার।
তো আমাকে এই যে আই বিমটা আছে, এই বিমটা তো দেখতে অনেকটা, দেখো এখানে রাউন্ড শেপ আছে, ইয়ে আছে, ফিলেট আছে, তো এরকম এটাকে ক্যালকুলেশনের সুবিধার্থে এইরকম ধরে নিতে বলছে স্কয়ার শেপে। তো পয়েন্ট অফ ইন্টারেস্ট বলতে বোঝানো হয়েছে, দেখো তিনটা পয়েন্ট দেখান, তিনটা না চারটা পয়েন্ট দেখানো হয়েছে। এই চারটা পয়েন্টে আমাকে কি কি বের করতে হবে? চারটা পয়েন্ট কি কি? একটা হলো এ, একটা বি, একটা সি, একটা ডি। এই চারটা পয়েন্টে আমাকে কি কি বের করতে বলা হয়েছে? ডিটারমাইন দ্য প্রোফাইল অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ ট্রান্সভার্স শেয়ার স্ট্রেস। ট্রান্সভার্স শেয়ার স্ট্রেসের ভ্যালুগুলো আমাকে এই ইয়াতে দেখাইতে হবে। অবটেইনিং ভ্যালু অ্যাট ইচ অফ পয়েন্ট অফ ইন্টারেস্ট, মানে এই চারটা পয়েন্টে আমার ট্রান্সভার্স শেয়ার স্ট্রেস বের করতে হবে, করে প্রোফাইলটা দেখাতে হবে। এবং এই পয়েন্টগুলোর লোকেশন দেওয়া আছে, দেখো এই পয়েন্টগুলো বলছে একটা হলো 0 ইঞ্চি দূরে, এই যে এর যেটা ওটা তো 0 ইঞ্চি দূরে, বি যেটা সেটা হচ্ছে 1.24 ইঞ্চ দূরে, এটাতে মাইনাস একটা দেওয়া আছে দেখো মাথার উপর, মাইনাস দেওয়ার মানে হচ্ছে যে 1.24 এর অল্প একটু নিচে, আর প্লাস দেওয়া মানে হচ্ছে 1.24 ইঞ্চির সামান্য একটু উপরে, ঠিক আছে, টেন্স টু অনেকটা। এরপর হচ্ছে 1.5 ইঞ্চ দূরে, 1.5 বলতে এই যে এই পয়েন্টটা, যেহেতু টোটালটা হচ্ছে 3 ইঞ্চ, তাহলে 1.5 হচ্ছে একদম উপরের সারফেসের। এই এ বি সি ডি তিনটা পয়েন্ট আছে, এই তিনটা পয়েন্টে আমাকে ট্রান্সভার্স শেয়ার স্ট্রেস বের করতে হবে। এরপর বলছে ডিটারমাইন দ্য বেন্ডিং স্ট্রেস অ্যাজ ইট ইজ পয়েন্ট অফ ইন্টারেস্ট। প্রত্যেকটা পয়েন্টে বেন্ডিং স্ট্রেস বের করতে হবে। বেন্ডিং স্ট্রেস কোন ফর্মুলা দিয়ে করবো? আগের অঙ্কের যে ফর্মুলা ছিল ওইটা দিয়ে। এরপর বলছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস অ্যাট পয়েন্ট অফ ইন্টারেস্ট। ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কত হবে এই পয়েন্টগুলোতে, এটাও বের করতে হবে, এন্ড কম্পেয়ার দেন, এবং শেষে এটা কম্পেয়ার করতে হবে। তাহলে এক এক করে আগাই। শুরুতে আমাকে বের করতে হবে ট্রান্সভার্স শেয়ার স্ট্রেস। ট্রান্সভার্স শেয়ার স্ট্রেস আঁকাইতে গেলে আমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল এখানে আমাকে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকাতে হবে। তো শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে আঁকাই আমরা এরকম প্রবলেমের ক্ষেত্রে? রিঅ্যাকশন ফোর্স গুলো যেহেতু এখানে দেয়াই আছে, তাহলে আমি যদি নেই প্রথমে হচ্ছে 366, এখানে গিয়ে আবার 488 নেগেটিভলি যোগ হবে, এটা নেগেটিভ হওয়ার কারণে মাইনাস হয়ে গেছে দেখো 122। এরপর যখন মোমেন্ট ডায়াগ্রাম আঁকাবো, এটা আস্তে আস্তে মোমেন্ট বাড়তে থাকবে, এই পয়েন্টে যাওয়ার পর মোমেন্ট ম্যাক্সিমাম হবে, এবং আস্তে আস্তে এটা নেগেটিভ হওয়ার কারণে পরের অংশে কমতে থাকবে। এটা তোমাদের আগের কনসেপ্ট। দেখো শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে কোনো সমস্যা আছে কিনা এইটুকুতে? এই তোমরা আসো না চলে গেছো সবাই? না স্যার, সমস্যা নাই স্যার। না স্যার। বুঝতে পারছো এটা? জি স্যার। আছি স্যার। ওকে, এরপর আসো এটার প্রোফাইলটা কেমন হবে, এটা ট্রান্সভার্স শেয়ার স্ট্রেস যদি আঁকাই তাহলে কেমন হবে? মিড পয়েন্টে সবচেয়ে বেশি, তাই না? আর সবচেয়ে কম হচ্ছে উপরে এবং নিচে। তো এই প্রোফাইলটা আমি কই পাইলাম? এই যে একটু আগে আমি তোমাদেরকে একটা দেখাইছিলাম, টেবিল দেখাইছিলাম, এই দেখো টেবিলে দেখো আই ক্রস সেকশনের একটা অংশ আছে। সো তুমি এটার মতো করে এই প্রোফাইলটা আঁকাই নেবে। এই প্রোফাইলটা আঁকাই নিলে তোমার অনেক কিছু অ্যাজাম করতে সুবিধা হবে। তো আমি প্রোফাইলটা আঁকাই নিলাম, প্রোফাইলটা এই যে এরকম। তাহলে ডি পয়েন্টে ট্রান্সভার্স শেয়ার স্ট্রেস 0 হবে, সিতে গিয়ে আর একটু বাড়বে, বিতে গিয়ে আরো বেড়ে যাবে, আর এতে গিয়ে ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তো আমাকে এখন এই চারটা পয়েন্টে শেয়ার স্ট্রেস গুলো কত কত হবে এটা বের করতে হবে, এই চারটা পয়েন্টে। সো ফর্মুলা কি আমাদের? ভি কিউ ডিভাইডেড বাই আই বি। তো ভি হচ্ছে শেয়ার স্ট্রেস, শেয়ার ফোর্স। তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে আমরা দেখতেছি শেয়ার ফোর্স এখানে ছিল 366 আর এখানে ছিল -122। তাহলে কোনটা নিব? বড়টা নিব নাকি ছোটটা নিব? বড়টা বড়টা নিব, তাই না? তাহলে ভি ধরবো আমরা কত? 366
পার্ট। এবার আসো কিউ কত হবে, ডি পয়েন্টের জন্য কিউ কত, এই যে ডি পয়েন্টের জন্য এইবা কেউ কিছু বলতেছো? ডি পয়েন্টের জন্য এই তোমরা একটু মিউট করে নাও যারা কথা বলতেছো। সো ডি পয়েন্টের জন্য কিউ হচ্ছে কি, কিউ হলো সারা বছর কিছু কাজ নেই মেহমান আসতে দুনিয়া লাভ দৌড় জাবলা ভাল ফার্স্ট। তোমরা একটু মিউট করো, আমি এখান থেকে ব্যাক করলে সমস্যা হয়ে যাবে আবার। সরি তাহলে কিউ হচ্ছে ফার্স্ট এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে ডি পয়েন্টে খেয়াল করে দেখো, ডি পয়েন্টে তো কেবল যাত্রা শুরু, এখান থেকে আমি ওখান থেকে শুরু করতেছি, তো ওখানে কোনো এরিয়াই নেই, ঠিক আছে? তো যার কারণে এই যে টাউ ডিটা জিরো হয়ে গেছে, মেইনলি কিউ ডিটা জিরো হয়ে যাওয়ার কারণে টাউ ডিটা জিরো হয়ে যায়। এরপরে আসো সি পয়েন্টে, ডি থেকে সিতে গেলাম, সিতে যখন যাব তখন কোন এরিয়াটুকু পাচ্ছি, ডি থেকে সি, এই যে আই ক্রস সেকশন বিমের উপরের অংশটা শুধু পাচ্ছি, তাই না? এইটা, তাহলে এইটা ফার্স্ট এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে বের করব? তোমরা এটা পড়ছিলা হচ্ছে স্ট্যাটিক্সে পড়ছিলা। ফার্স্ট এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে বের করে মনে আছে তোমাদের কারো? এরিয়ার সাথে জাস্ট কি গুণ দিতে হয়? এই এরিয়ার সাথে জাস্ট কি গুণ দিতে হবে আমাকে? দূরত্ব গুণ দিতে হবে, মানে দূরত্ব বলতে এটা সেন্ট্রয়েডের দূরত্ব। তাহলে এরিয়া কত? এরিয়া হচ্ছে 2.33 ইনটু হাইট, 2.33 ইনটু হাইট কত? 0.26, ঠিক আছে? এই যে 2.33 এটা হলো উইডথ, আর এই যে হাইট হলো 0.26। এর সাথে কি গুণ দিতে হবে? ডিসটেন্স। তাহলে এটা ডিসটেন্স কত? সেন্ট্রয়েডাল এক্সিস থেকে এটা ডিসটেন্স কত? 1.24 এর সাথে এইটা সেন্ট্রয়েডটা থাকবে এই জায়গাতে, তাহলে এটা অর্ধেক হবে, 0.26 এর অর্ধেক চলে আসবে। 1.24 প্লাস 2.33 টা কোথা থেকে আসছে স্যার? 2.33 হচ্ছে এটার এরিয়া বের করার জন্য, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই যে সেকশনের এরিয়া বের করার জন্য, বুঝছো? জি স্যার। এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া মানে কি? জাস্ট এরিয়ার সাথে কি গুণ হবে? এই এরিয়ার সাথে ডিসটেন্সটা গুণ হবে। আচ্ছা 2.33 টা তো ভ্যালুটা দেওয়া নাই জন্য এই যে দেয়া আছে তো, এই যে 2.33 লেন্থ আর কি ওইটা, এইটা হচ্ছে এই ক্রস সেকশনের যে তুমি লেন্থ বলো সেটা আর কি, উইথ বলি আমরা বেসিক্যালি। এটা হচ্ছে 2.33 দেয়া আছে তো। জি স্যার, এখন দেখছি স্যার। ওকে, একটু তাড়াতাড়ি যাচ্ছি তো আসলে, সময় বেশি আর নাই। এরপর আসো, এটা গেল বি এবং সি এর জন্য, বি, সি এবং ডি তিনটা পয়েন্ট পেয়ে গেলাম। এখন আসো এ পয়েন্টের জন্য, এ পয়েন্ট যখন আমি নেব তাহলে পুরা এরিয়াটা আসতেছে না উপর থেকে? যখন আমি এ পয়েন্টে আসতেছি তাহলে পুরা এরিয়াটা আসতেছে এই রকম এরিয়া। তাহলে এইটা একটা আর এইটা একটা, দুইটা সেগমেন্ট আমি ভাগ করতে পারি, উপরের সেগমেন্ট এবং নিচের সেগমেন্ট। তাহলে উপরের সেগমেন্টটা দেখো ওই আগে যা ছিল ওইটার মতোই, আর নিচের একটা এক্সট্রা সেগমেন্ট যোগ হলো, ওইটা কোনটা? এই যে এইটা, এইটার হাইট কত? 1.24, এটার উইডথ কত? 0.17, এটাও দেয়া আছে, ঠিক আছে? তাহলে হাইট উইডথ এটা হলো এরিয়া পেয়ে গেলাম, এর সাথে এটার সেন্ট্রয়েডের ডিসটেন্স, এটা সেন্ট্রয়েড আছে মাঝখানে, তাহলে 1.24 এর অর্ধেক ডিসটেন্সে, ঠিক আছে? তাহলে কিউ এ বের করার জন্য আমার দুইটা এরিয়া কাউন্ট হলো, কিউ বি কিউ সি বের করার জন্য আমার একটা এরিয়া কাউন্ট হলো শুধু। স্যার কিউ বি কিউ সি একেবারে কি হ্যাঁ, কাছাকাছি? কাছাকাছি পয়েন্ট, একেবারে কাছাকাছি, ঠিক আছে? সো এটা কিউ বি কিউ সি ইকুয়াল হবে, কেমন? কিউ বি কিউ সি ইকুয়াল হবে, ওকে স্যার। কাছাকাছি, একদম কাছাকাছি, তুমি ওখানে তফাৎ করতে পারবে না। তাহলে ভি বের হলো কি বলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে, কিউ বের করলাম ফার্স্ট এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে। এরপর আসো আই আর হচ্ছে বি। আই কত হবে? আই সবার জন্য সেম। তাহলে আই বিমের জন্য আই বের করার ফর্মুলা কি?
আই মেইনলি হচ্ছে এরিয়া সেকেন্ড এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা হচ্ছে বের করতে হবে এইভাবে, আমি যদি এই পুরা ক্রস সেকশনটাকে সলিড মনে করি, এই সলিড অংশ থেকে এই দুই পাশ থেকে আমি বাদ দিয়ে দেবো, বিয়োগ করে দেবো দুইটা অংশ, তাহলে আই বিমের জন্য আমার যে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া হবে ওইটা পাবো। মনে পড়ে কিছু এরকম ফর্মুলা? জি স্যার। তাহলে পুরা সলিড মনে করলে কি হবে, 1/12 BH কিউব, বি হচ্ছে 2.33, এই যে 2.33, এইচ হচ্ছে 3, 1/12 BH কিউব মাইনাস এই দুই দিকের ফাঁকা অংশ দুইটা বাদ যাবে, মানে যেটাকে আমি কনসিডারেশনে আনছি কিন্তু বাস্তবে এই দুটো নাই, সেটার জন্য কি হবে 1/12 BH কিউব। ঠিক আছে, বি হবে সেক্ষেত্রে 1.08 আর এইচ হবে এই যে মাঝখানের ডিস্টেন্স 2.48। তো এইভাবে আমি এখান থেকে আই পেয়ে গেলাম। দেখো তোমরা কিন্তু আগে যেগুলো একটা অঙ্কতে পড়ছিলা এরকম 5-6টা অঙ্ক কিন্তু একবারে লাগতেছে একটা অঙ্কতে আমাদের। জি স্যার। আগে শুধু শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার জন্য একটা অঙ্ক করছিলা, আর এই অঙ্কের ভিতরেই ওটা লাগতেছে। আগে শুধুমাত্র এই আই বের করা একটা অঙ্কতে ছিল, ঠিক আছে, এখন শুধু আই বের করা এই অঙ্কের একটা পোরশন হয়ে গেছে। আবার কিউ গুলা বের করা আগে যেমন একটা অঙ্কতে ছিল, এখন দেখো এই একটা অঙ্কের পোরশন হয়ে গেছে। তার মানে একটা অঙ্কতে দেখো অনেক কিছু কিন্তু একসাথে লাগতেছে। এই জন্য ফর্মুলা গুলো তোমাদের বই থেকে নিতে হবে, বা মনে না থাকলে এটা নিতে পারবা, বইয়ে আছে, মেশিন ডিজাইন বইয়ে, তো ওই চাপটা থাকবে না এখানে। এরপরে আমরা যাই ট্রান্সভার্স শিয়ার স্ট্রেস বের করার ফর্মুলাতে। তো ডি পয়েন্টের জন্য বের করতে গেলে কি হবে, ভি কিউ ডি ডিভাইডেড বাই আই বিডি ফর্মুলা। তো এখন আমি কিউ তো একটু আগে বের করছি, ডি এর জন্য 0 বের হয়েছে, সো টাউ ডি কত হবে 0, একটা 0 হয়ে যাওয়া মানে সবই 0। এবার যদি আমি সি পয়েন্টে নেই কি হবে, ভি কিউ সি আই বি সি। কিউসি একটু আগে বের করছি 0.83, এই যে 0.83, ওই যে ভি একটু আগে দেখাইছি 366 ম্যাক্সিমাম যেটা সেটা, আই বের করছি 2.5। বিসি তে মানে সি পয়েন্টে বি কত হবে, এই যে সি পয়েন্টে উইডটা কত, সি পয়েন্টে উইডটা কত 2.33 না, সি পয়েন্টে উইড হচ্ছে 2.33। এবার আসো বি পয়েন্টে, বি পয়েন্টের কিউ এবং সি পয়েন্টের কিউ কিন্তু সেম, কিন্তু বি পয়েন্টের উইড আর সি পয়েন্টের উইড কিন্তু আলাদা আলাদা। বি পয়েন্ট আছে নিচে আর সি পয়েন্ট আছে উপরে, উপরে যখন সে আছে তখন পুরা এটা পাচ্ছে, সে উইডটা পাচ্ছে, আর বি পয়েন্টটা কিন্তু পুরা উইডটা পাচ্ছে না, শুধুমাত্র এই যে চিপা যে অংশটা এটা পাচ্ছে। এটা কত 0.17। তো এখান থেকে আমি টাউ বি পেয়ে গেলাম। এরপর টাউ এ, টাউ এ বের করতে গেলে কি লাগবে, ভি কিউ এ আই বি এ। ভি আমি ওই আগের মতো 366, কিউ এ একটু আগে বের করছি আগের ইয়াতে 0.961, এই যে 0.961। আই বের হয়েছে কত 2.5, আর বি এ হচ্ছে মানে এ পয়েন্টে উইথ, এ পয়েন্টে উইথ মানে এই যে চিকন জায়গাটা 0.17। তো এটা বের হলো 828। তাহলে দেখো আস্তে আস্তে কিন্তু বাড়ছে, উপর থেকে নিচে যত গেছি আমার টাও কিন্তু বেড়ে গেছে। তাহলে আমার প্রোফাইলটার সাথে প্রুভ হয়ে গেল। প্রোফাইলটা দেখো কিরকম, প্রথমে কম বেশি বেশি বেশি, কম বেশি 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 বাড়তেছে আর কি। বুঝলা সবাই? জি স্যার। আচ্ছা, না বুঝলেও পরে রেকর্ডিংটা দেখে নিও। এরপরে আসো বেন্ডিং স্ট্রেস বের করতে হবে। বেন্ডিং স্ট্রেস বের করার ফর্মুলা কি, এমসি বাই আই, তাই না, মানে এম ওয়াই বাই আই। তাহলে এখানে কিন্তু মোমেন্ট লাগবে, এই যে এই জন্য মোমেন্ট ডায়াগ্রামটা এখানে আমি নিছি। তাহলে মোমেন্ট সবচেয়ে বেশি কোন জায়গায়, এই যে এখানে
যেখানে 488 কি বলে এলভিএফ ফোর্স ছিল সেই জায়গাটাতে। তাহলে এম কত হবে? এই যে ম্যাক্সিমাম পাইছি 1098, এই যে 1098। এ পয়েন্টে ওয়াই কত? এ পয়েন্টে ওয়াই কত? 0 এই যে 0। ঠিক আছে, যত তুমি এ থেকে উপরের দিকে যাবা এখানে ওয়াই বেড়ে যাবে। সো ওয়াই বেড়ে যাওয়ার কারণে আমার ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকবে, কিন্তু এটা নেগেটিভ হবে, কারণ উপরের দিকে যদি আমি এইভাবে একটা ফোর্স দেই তাহলে উপরের দিকে কম্প্রেশন থাকবে, এখানে নিচে টেনশন থাকবে। আমি যদি একটা সিম্পলি সাপোর্টেড বিমের উপরে একটা ফোর্স দেই তাহলে উপরের দিকে কম্প্রেশন থাকে, নিচে টেনশন থাকে। এই জন্য দেখো বি এবং ডি পয়েন্টে কিন্তু বিসি এবং ডি পয়েন্টে কিন্তু কম্প্রেসিভ স্টেজ আছে, এইগুলোতে কম্প্রেসিভ। নিচে যদি হইতো তাহলে টেনজাইল স্টেজ পজিটিভ হতো। এটা তো আগের ফর্মুলা, সিম্পলি বসাই দিছে তিনটা জায়গায় তিনটা। এম তো সবার জন্য ওই ম্যাক্সিমাম যেটা ওইটা, ওয়াইটা প্রত্যেকের জন্য আলাদা আলাদা, আই কিন্তু সবার জন্য সেম। বুঝতে পারলা? জি স্যার। আদনান, রোল নম্বর 77, 14 ব্যাচ, আসো। আদনান স্যার সেন্টার লাইনের নিচে যদি আমাকে মান বাইর করতে বলতো তাহলে কি নেগেটিভ মান বসাইতে হইতো? হ্যাঁ, তখন নেগেটিভ বসাইতো, আলটিমেটলি পজিটিভ হয়ে যেত। মানে এটা মাথায় রাখবা যে উপরের দিকে যেগুলো হবে ওগুলো যেন তুমি নেগেটিভ বের করো, মানে কম্প্রেসিভ বের হয়, আর নিচের দিকে এগুলো যেগুলো হবে এগুলো পজিটিভ হবে। কেমন? সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে উপরের দিকে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে উপরের সারফেসে দেখবা একটা কম্প্রেসিভ অবস্থা ক্রিয়েট হয়। এভাবে যদি ফোর্স অ্যাপ্লাই করো নিচের অংশ টান টান থাকবে আর উপরের অংশ কম্প্রেসিভ থাকবে। এই জন্য উপরের যে কোনো জায়গাতে, এই নিউট্রাল এক্সিস থেকে উপরে যে কোনো জায়গাতে বিমটা কম্প্রেসিভ একটা অবস্থা থাকবে। এগুলো তোমাদের এসএমএ আলোচনা হওয়ার কথা ছিল, এখানে আর বেশি সময় না বাড়ে আমি এর পরের অংশে যাই। পরের অংশে কি বের করতে বলছিল আমাকে? ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের ফর্মুলা কি ছিল? মোর সার্কেল থেকে আমরা দেখছিলাম, মনে আছে? তোমাদের কারো কোনো রেসপন্স নাই, ব্যাপার কি? জি স্যার মনে আছে। আচ্ছা, এখানে আমি এই জন্য চাইছিলাম যে আড়াইটা থেকে নিতে, তোমরাই তো সময়টা ইয়ে করে দিলা। আর এতগুলো সূত্র একবারে দেখে শিহরিত হয়ে গেছি স্যার। আর এই এক অঙ্কেই তো এসএম এর সব জিনিস আছে। হ্যাঁ, একটা অঙ্কের মধ্যে সবকিছু আছে এবং এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এইগুলোই আসবে পরীক্ষা, আমি বলে দিচ্ছি। তো এরপর আসো, আমি যদি এখান থেকে বলি, এর আগে বের করলাম সিগমা এক্স এবং টাউ এক্স ওয়াই। সিগমা ওয়াই এর এখানে কোনো অস্তিত্ব নাই, ঠিক আছে? এটা হচ্ছে সিগমা এক্স। তাহলে ফর্মুলাটা যদি আমি একটু মডিফাই করে লিখি তাহলে এটা কি রকম হবে? টাউ ম্যাক্সিমামটা হবে হচ্ছে, এখানে যেহেতু সিগমা ওয়াই নাই, শুধু সিগমা এক্স, এই জন্য একটা সিগমা আছে আর টাউ আছে। একটু আগে বের করছি প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা সিগমা বের করছি, প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা টাউ বের করছি। আমি যদি ভ্যালুগুলা বসাই দেই আলাদা আলাদা পয়েন্টের জন্য, আমি প্রত্যেকটা পয়েন্টের ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসটা পেয়ে যাব। বুঝতে পারলা? জি স্যার। সিগমা আগে বের করছি, টাও বের করছি, জাস্ট এখন খালি বসাই দেবো একটা একটা করে। দেখো এগুলো কিন্তু কম্প্রেসিভ স্ট্রেস ছিল, কিন্তু স্কয়ার হয়ে যাওয়ার কারণে এগুলো আলটিমেটলি দেখো কি হয়ে গেল, পজিটিভ হয়ে গেছে। কিন্তু কারণ শেয়ার স্ট্রেসের বেলায় আমি আগে বলছি এখানে ডিরেকশনটা ফ্যাক্ট না, কিন্তু অন্য স্ট্রেসের গুলা যেমন হচ্ছে নরমাল স্ট্রেসের বেলায় এটা কি পজিটিভ নাকি নেগেটিভ এটা ব্যাপার, তা না হলে কম্প্রেসিভ নাকি টেনসাইল এটা বলতে পারবো না তুমি। সো এই গেল আমাদের তিনটা অংশ, একটা হলো ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, একটা নরমাল এমনিতেই শেয়ার স্ট্রেস, আর একটা হচ্ছে শুধু নরমাল স্ট্রেস। এই তিনটা স্টেপ করতে পারলে ফুল মার্ক পেয়ে যাবো।
এই একটা অঙ্কে। স্যার কত স্যার ফুল মার্কস? একটা অঙ্ক কত থাকে তোমাদের? এই অঙ্ক থাকলে হয়তো বা 35 থাকতে পারে। আচ্ছা। আবার যদি কোনো স্যার একটু বেশি তোমাদের উপর রাফ হয়ে যায় তাহলে দেখা গেল যে 17 নম্বর থাকতে পারে। সেটা করতে সময় লাগবে তো স্যার? হ্যাঁ সময় লাগবে। তো বেসিক্যালি বড় ম্যাথ গুলোর ক্ষেত্রে এটা একটা সেট করা হয়। আমি এখানকার হিসাব জানি না আমাদের বুয়েটে বড় অঙ্কের ক্ষেত্রে। তো বুয়েটে এটা হলে হয়তো করতেও পারতো এক সেটের জন্য, আবার অনেক সময় স্যার আপনি বুয়েটের মতো সেট করিয়েন স্যার। না বুয়েটে অনেক সময় দেখা গেল এরকম ম্যাথ 17-18 নম্বরের জন্য ছিল। তো আমি তো ফাইনালি কোশ্চেন করব না, আমি যেগুলো পড়াবো এগুলো সাজেশন দেব, স্যার এখন যেভাবে কোশ্চেন করবে আর কি। ঠিক আছে, তাহলে তোমাদের এই অঙ্কটা বুঝতে যদি কোনো সমস্যা হয় ভিডিওটা একটু আরেকবার দেখে নিবা। আমি স্টেপ বাই স্টেপ বলছি কথাগুলো। তোমাদের আবারও বলতেছি, আমি প্রত্যেক দিনের পড়াগুলো প্রত্যেক দিন পড়ে রাখবা। অন্তত সপ্তাহের পড়াগুলো সপ্তাহে মেশিন ডিজাইনের অন্তত পড়ে রাখবা। জি স্যার ট্রাই করব। তোমাদের কাছে অনুরোধ আমার, আমি স্লাইড তারপর হচ্ছে ভিডিও আমি যা লাগে সবই দিয়ে দেব। অন্তত পড়াশোনাটা ভালো মতো করো মেশিন ডিজাইনের। জি স্যার। ওকে ঠিক আছে, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট রবিবার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।